নমস্কার, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের ইন্ডিয়ান মার্কেট বন্ধ থাকলেও গ্লোবাল যে মার্কেট সেগুলো ওপেন রয়েছে। তাছাড়াও আমাদের ইন্ডিয়ান মার্কেটের বিভিন্ন কোম্পানির যে নাম্বার সেগুলো এক এক করে আসছে, মানে কোয়ার্টার ফোর রেজাল্টের কথা বলছি। তারই সঙ্গে সঙ্গে যুদ্ধ রিলেটেড বিভিন্ন আপডেট সামনে আসছে, আরো অনেক খবর যেগুলো আসছে সেগুলো নিয়ে এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তবে প্রথমে চলুন দেখে নিই এই আমেরিকান মার্কেট ডাউ জোন্স এটা কেমন কি পারফরমেন্স দেখাচ্ছে। আজকের দিনে তো দেখতে পাচ্ছেন এই শুরুটা অনেকটা গ্যাপ আপ হয়েছিল, যদিও সেখান থেকে অনেকটাই নিচের দিকে পড়ে গেছে। দেখতে পাচ্ছেন এই টপ থেকে প্রায় 1%-এর কাছাকাছি পড়ে গেছে এবং এখন 0.15% ডাউন। তবে যদি গতকালের কথা বলি, গতকালে কিন্তু এই আমেরিকান মার্কেটে দারুণ একটা র্যালি দেখতে পাওয়া গিয়েছিল। এই ডাউ জোন্স দেখতে পাচ্ছেন প্রায় 2%-এর কাছাকাছি বাড়া, এবং তারই সঙ্গে সঙ্গে যদি এই নাসডাক কম্পোজিটের কথা বলি, আজকের দিনে তো 0.88% বেড়েছে। এবং যদি গতকালের কথা বলি, গতকালেও খুবই সুন্দর একটা র্যালি এই নাসডাক কম্পোজিটও দেখিয়েছিল। আর আমাদের ইন্ডিয়ান এডিআর গুলো, ইনফোসিসের এডিআর 0.20% আপ, উইপ্রোর এডিআর এটা প্রায় 0.5% ডাউন, এইচডিএফসি ব্যাংকের এডিআর 0.18% ডাউন, আইসিআইসিআই ব্যাংকের এডিআর এটা দেখতে পাচ্ছেন একদম ফ্ল্যাটিস রয়েছে। তারপরে ডক্টর রেড্ডি ল্যাব এটা 0.66% আপ, যাত্রা অনলাইন এটা 0.05% আপ। মোটামুটি এই এডিআর গুলোতে কিছু কিছু তো সবুজের চিহ্ন দেখা যাচ্ছে, আবার কিছু কিছু লাল নিশানেও ট্রেড করছে। সেরকম খুব বড় মুভমেন্ট কিন্তু নেই। আর এই গিভ নিফটি এটা কেমন সংকেত দিচ্ছে? এই গিভ নিফটি কিন্তু ভালো সংকেত দিচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের যে নিফটি সেটাই 24,000 নিচে ক্লোজ হলেও এই যে গিভ নিফটি এটা কিন্তু দেখতে পাচ্ছেন বেড়ে বেড়ে প্রায় 24,300-র কাছাকাছি চলছে। তো এরকম যদি বজায় থাকে তাহলে সোমবার দিন আমাদের ইন্ডিয়ান মার্কেটের নিফটির যে ওপেনিং সেটা পজিটিভ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আর এই গ্লোবাল মার্কেট কেমন পারফর্ম করছে? এর আগের দিন গ্লোবাল মার্কেটে খুব একটা তেজি না দেখতে পাওয়া গেলেও আজকে কিন্তু গ্লোবাল মার্কেট তেজিতেই রয়েছে। যেমন ড্যাক্স এটা প্রায় 1.5% উপরে, ফুটসি 100 দেখতে পাচ্ছেন কিছুটা লালে ট্রেড করছে, ক্যাক 40 এটা প্রায় 0.5% উপরে, ইউরোস্টক্স এটা 1% উপরে। এবং যদি এশিয়ান মার্কেটগুলোর কথা বলি, এই নিক্কেই এটা দেখতে পাচ্ছেন আজকে সবুজে বন্ধ হয়েছিল। তারপর বাকি যে মার্কেটগুলো, এই সাংহাই দেখতে পাচ্ছেন 30 তারিখ ওপেন ছিল, তারপরে এই হ্যাংসাং এটা 30 তারিখ ওপেন ছিল, মানে আজকে ওপেন ছিল না। এবং এই কোসপি এটা 30 তারিখে ওপেন ছিল, আজকের দিনে এইগুলো ওপেন হয়নি। আর এরপরে ক্রুড অয়েল এটা কেমন কি মুভমেন্ট দেখাচ্ছে? এই ক্রুড অয়েলের দিক থেকে কিন্তু ভালো সংকেতই আসছে। এই ব্রেন্ট ক্রুড যেটা 114-15 উপরে উঠে গিয়েছিল সেটা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে নিচের দিকেই পড়ছে, এবং ব্রেন্ট ক্রুড এখন এই 108-এর কাছাকাছি ট্রেড করছে। আর এই ব্রেন্ট ক্রুড এটা কেন পড়ে গেল? কারণ ইউএস এবং ইরান এই দুটো দেশের থেকেই এই যুদ্ধ রিলেটেড বিভিন্ন আপডেট গুলো সামনে আসছে। তো কি সেই আপডেট? প্রথমত দেখতে পাচ্ছেন এই যুদ্ধের যে 7 দিনের ডেডলাইন সেটা শেষ হয়ে গিয়েছে। তো এই 7 ডে ডেডলাইন কারের জন্য থাকে? এটাই আমেরিকার জন্য থাকে। তো কি ব্যাপার? এই আমেরিকা যদি পার্লামেন্টের অনুমতি ছাড়া কোনো যুদ্ধ শুরু করে তাহলে সেটা পার্লামেন্টকে 48 ঘন্টার মধ্যে জানাতে হয়, মানে দুদিনের মধ্যে জানাতে হয়। এবং পার্লামেন্টের থেকে অনুমোদন না পেলে সর্বোচ্চ 60 দিন পর্যন্ত এই যে যুদ্ধ সেটা তারা চালিয়ে যেতে পারে। কিন্তু এখন ওই পার্লামেন্টের তরফ থেকে এই ট্রাম্প কিন্তু অনুমোদন পায়নি এই যুদ্ধ চালিয়ে নিয়ে যাওয়ার জন্য। অর্থাৎ কি হচ্ছে, এই 7 দিন পেরিয়ে গেলে এই যে যুদ্ধ সেটা অটোমেটিক বন্ধ করতে হবে। তো সেই সংক্রান্ত ডোনাল্ড ট্রাম্পকে প্রেসারও দেওয়া হচ্ছে এই যুদ্ধ বন্ধের জন্য। আর এই ইউএস এর সেক্রেটারি অফ ডিফেন্স তারা কি বলছে, পিটার হেগসেট এটাই বলছেন যে এই সিজফায়ার আগেই ঘোষণা হয়েছে, তারপর থেকে কোনো পক্ষই কোনো পক্ষের উপর অ্যাটাক করেনি। অর্থাৎ এই যে যুদ্ধ সেটা বন্ধ হয়ে গেছে। এবং এই 60 দিনের ডেডলাইন এটা এমন একটা ডেডলাইন, ধরুন এইটা 55 দিন বা 59 দিনের আগে হঠাৎ করে যুদ্ধ বন্ধ করে দিল, একদিন গ্যাপ দিল, তারপরে আবার যুদ্ধ শুরু করলো। তো পরে যে যুদ্ধ শুরু করবে সেটা আবার কিন্তু একদিন থেকে ধরা হবে। তো এরকমই ব্যাপার যে ডোনাল্ড ট্রাম্প বলছেন সিজফায়ারের মাধ্যমে তিনি যুদ্ধ বন্ধ করে দিয়েছিলেন, তিনি চাইলে যুদ্ধ শুরু করতে পারেন। অন্যদিকে কিন্তু বিরোধী পক্ষ তারা এটা বিরোধও করতে পারে। আর ডোনাল্ড ট্রাম্প কি বলছে, যে ইরান একটা ডিল করার জন্য ছটফট করছে, দেখতে পাচ্ছে ডাইং টু মেক এ ডিল। এবং আজকের দিনই অফিসিয়াল নিউজ এটা সামনে আসছে কি, যে ইরান ডেলিভার ফ্রেশ টক্স প্রপোজাল টু পাকিস্তানি মিডিয়েটরস, মানে ইরান সরাসরিতে আমেরিকার সঙ্গে কোনো প্রকার কথাই বলছে না। তো নতুন ভাবে ডিলের জন্য তারা এই পাকিস্তানি মিডিয়েটরদের কাছে এই যে প্রস্তাব সেটা পাঠিয়েছে। তো কি এক প্রস্তাব পাঠানো হয়েছে সেটা তো এখনো ক্লিয়ার হয়নি। হতে পারে এর আগে আমেরিকার তরফ থেকে যে সমস্ত লেটার তারা পেয়েছিল তারই কোনো জবাব দিয়েছে, অথবা কোনো ফ্রেশ প্রপোজাল তারা সামনে রেখেছে। আর এটা তো গেল যুদ্ধ সংক্রান্ত খবর। মার্কেট বন্ধ থাকলেও এই সময় বহু কোম্পানি তাদের যে নাম্বার সেগুলো পেশ করছে। তো সেরকম যদি নাম্বারের কথা বলি, মানে আজকের দিনে অনেক কোম্পানি নাম্বার পেশ করেছে। যেমন দেখতে পাচ্ছেন এই আরকে ফরজিন্স, তারপরে জিন্দাল স্টিল, জেন টেকনোলজিস রয়েছে, এরকম বহু কোম্পানি নাম্বার পেশ করবে। দেখতে পাচ্ছেন এই ফিলাটেক্স ইন্ডিয়া, জিন্দাল স্টিল, কাইনেটিক ট্রাস্ট, ম্যাগনা স্টিল, নিয়ন কর্পোরেশন, পাঞ্জাব কেমিক্যালস, কর প্রোটেকশন, আরকে ফরজিন্স, জেনটেক। এছাড়াও যদি কথা বলি
বলি গতকালও অনেক কোম্পানি নাম্বার পেশ করেছে, তেমনই কিছু যদি কোম্পানি দেখি এই ইন্ডাস্টার কেমন এলো কোম্পানির নাম্বার। এখানে খুব ভালো নয়, দেখতে পাচ্ছেন সেলস মাত্র 5% বাড়া, ইয়ার অন ইয়ার এবং নেট প্রফিট এটা মাত্র 1% বাড়া। তবে এটা ভালো ব্যাপার, এই কোম্পানি 14 টাকা করে ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারে ঘোষণা করেছে। এটা এমনই একটা স্টক যে ইনভেস্টরদের একটুখানি পছন্দ হলে খুব ভালো র্যালি এসে যায়, আবার অপছন্দ হয়ে গেলে একটা বড় ক্র্যাশও আসে। তো এইসব কোম্পানি কিন্তু সোমবার দিন মার্কেটে রিয়াকশন দেখাবে। তারপরে সার্ভোটেক রিনিউয়েবল পাওয়ার সিস্টেম, এইখানে নাম্বার কেমন, এইখানে সেলস 66% বেড়েছে ইয়ার অন ইয়ার এবং নেট প্রফিট এটাই 49% বেড়েছে। 126 কোটি সেলস বেড়ে 210 কোটি এবং এই নেট প্রফিট 7.85 কোটি থেকে বেড়েছে 11.7 কোটি। যদি প্রফিট মার্জিনের কথা বলি, কোয়ার্টার অন কোয়ার্টার কিছুটা ডাউন হয়েছে, 13% থেকে পরে 10% হয়েছে। তো এটা বাদ দিয়ে বাকি সব প্যারামিটারে এই কোম্পানির যে নাম্বার সেটা ভালো এসেছে। তারপরে কোম্পানি মাঝগাঁও ডক শিপ বিল্ডার্স লিমিটেড কেমন এলো এখানে নাম্বার, খুবই ভালো নাম্বার। সেলস দেখতে পাচ্ছেন 21% বাড়া, 3174 কোটি থেকে বেড়ে 3850 কোটি এবং এই নেট প্রফিট এটাই 325 কোটি থেকে বের হয়েছে 674 কোটি। এখানে ইয়ার অন ইয়ার ভালো পরিমাণে জাম্প কিন্তু দেখতে পাওয়া গেছে, তবে কোয়ার্টার অন কোয়ার্টার যদি দেখেন প্রফিটে কিন্তু সামান্য পতন এসেছে। এছাড়াও এই কোম্পানি এক একটা শেয়ার পিছু 4 টাকা 62 পয়সা করে ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারে ঘোষণা করে দিয়েছে। এরপরে ড্রোন সেক্টরের একটি গুরুত্বপূর্ণ কোম্পানি আইডিয়া ফোর্স টেকনোলজি, স্টকটার যদি চার্ট প্যাটার্ন দেখেন দেখতে পাচ্ছেন এই 5 বছরের টপ লেভেল থেকে প্রায় 70-80% পড়ে গিয়েছিল, কিন্তু এই বোটম লেভেল থেকে এখন কিন্তু আস্তে আস্তে রিকভারি আসছে। এই অল্প কিছুদিনই 60% কাছাকাছি বেড়ে গেছে। এইখানে দেখতে পাচ্ছেন প্রায় 400 নিচে নেমে গিয়েছিল, সেখান থেকে এখন কিন্তু 600-র উপরে ট্রেড করছে। কেমন নাম্বার পেশ করেছে কোম্পানি, খুবই সলিড নাম্বার। সেলস ইয়ার অন ইয়ার 594% বাড়া, 20 কোটি সেলস বেড়ে 141 কোটি হয়েছে, ইয়ারলিও ভালো। এবং যদি নেট প্রফিটের কথা বলি, এর আগের বছর সেম কোয়ার্টার বলুন বা এর আগের কোয়ার্টার বলুন, দুটো জায়গাতেই কোম্পানি লস পোস্ট করেছিল, সেখান থেকে কোম্পানি প্রফিটেবল হয়েছে এবং প্রফিটটা 1-2 কোটির নয়, দেখতে পাচ্ছেন 60 কোটির প্রফিট পোস্ট করে দিয়েছে। তো এটাও যথেষ্ট ভালো নাম্বারই বলবো। মার্কেট কেমন রিয়াকশন দেখায় সেটাই কিন্তু সব থেকে বড় গুরুত্বপূর্ণ ব্যাপার হবে। তারপরে সুন্দরম ফাস্টনার্স লিমিটেড, এইখানে কোম্পানির সেলস 11% বাড়া, 1531 কোটি থেকে বেড়ে 1693 কোটি এবং এই নেট প্রফিট 124 কোটি থেকে বেড়ে হয়েছে 161 কোটি। কোম্পানি 4 টাকা 25 পয়সা করে ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারে ঘোষণা করেছে। কোম্পানির যদি কথা বলি, দেখতে পাচ্ছেন টিভিএস গ্রুপের একটি কোম্পানি কি কাজ করে থাকে, দেখতে পাচ্ছেন ম্যানুফ্যাকচারিং ক্রিটিক্যাল হাই প্রিসিশন কম্পোনেন্টস সাচ এস ফাস্টনার্স, power train components, etc. for the automotive, infrastructure, windmill and aviation sectors। এখানে নাম্বার মোটামুটি ভালোই। তারপরে কোম্পানি জ্যোতি স্ট্রাকচার্স লিমিটেড কেমন নাম্বার, এইখানে সেলসে 42% জাম্প এবং এই নেট প্রফিট এখানে 52% জাম্প দেখতে পাওয়া গেছে। এছাড়াও কোয়ার্টার অন কোয়ার্টারও কোম্পানির যে নাম্বার এগুলো কিছুটা ইমপ্রুভ হয়েছে। এছাড়াও আরো অনেক কোম্পানি নাম্বার পেশ করেছে, যেমন ইসা স্মল ফাইন্যান্স ব্যাংক লিমিটেড। তারপরে যদি কথা বলি ক্যাবরি গ্লোবাল, এরা তাদের নাম্বার মোটামুটি ভালোই পেশ করেছে। এখানে কোম্পানির সেলস দেখতে পাচ্ছেন 957 কোটি থেকে বেড়ে 1385 কোটি হয়েছে, যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। তারপরে ফাইন্যান্সিং প্রফিটও দেখতে পাচ্ছেন 263 কোটি থেকে বেড়ে 401 কোটি হয়েছে। এই মার্জিনেও ইয়ারলি কিছুটা ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া গেছে। এবং যদি নেট প্রফিটের কথা বলি, 178 কোটির নেট প্রফিট বেড়ে 283 কোটি হয়েছে, এটা কোয়ার্টারলিও বেশি। এছাড়াও আরো অনেক কোম্পানি যেমন সিলভার ট্রাস্ট টেকনোলজি, তারপরে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, এভারেডি ইন্ডাস্ট্রি, রিলটেল কর্প, গোদরেজ অ্যাগ্রোভেট, এসিসি লিমিটেড, ইকুইটা স্মল ফাইন্যান্স ব্যাংক, তারপরে ইন্ডিয়া মার্ট ইন্টারমেস লিমিটেড, সোনা বিএলডব্লিউ প্রিসিশন, তারপরে অ্যাস্টারডিএম হেলথ কেয়ার, এরকম কোম্পানিগুলো তাদের যে কোয়ার্টার করে নাম্বার সেগুলো পেশ করেছে। এরপর একটি কোম্পানি আদানি এন্টারপ্রাইজেস, আদানি গ্রুপের ফ্ল্যাগশিপ কোম্পানি। যদি দেখেন বহু কোয়ার্টার পর এবারে কোম্পানি প্রথমবার এই যে লস সেটা পোস্ট করেছে। কোম্পানি এবারে 167 কোটি টাকা লস করে ফেলেছে। এখানে রেভিনিউ পয়েন্টটা দেখতে পাচ্ছেন বৃদ্ধি পেয়েছে, 26,966 কোটি থেকে বেড়ে হয়েছে 32,439 কোটি। তাহলে নেট প্রফিট এটা কেন পড়ে গেল, দেখতে পাচ্ছেন 167 কোটির লস হয়েছে। তো কোম্পানির নাম্বার ডিটেলসে দেখতে হবে। কোম্পানির এখানে দেখতে পাচ্ছেন এই সেলস বলুন, অপারেটিং প্রফিট বলুন, এগুলো তো মোটামুটি ঠিকঠাকই আছে, কিন্তু তারপরে এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু জিনিস কিন্তু অ্যাডজাস্ট হয়েছে। যেমন এই আদার ইনকাম দেখতে পাচ্ছেন, এর আগের বছর সেম কোয়ার্টারে 4,582 কোটি ছিল আদার ইনকাম, এর আগের কোয়ার্টারে 6,288 কোটি ছিল, কিন্তু এবারে আদার ইনকাম অনেকটা কমে গেছে। আদার ইনকাম কমে কত হয়েছে, 748 কোটি টাকা। তো এখানে অনেকটাই কমেছে। তারই সঙ্গে সঙ্গে এখানে আরো একটা জিনিস দেখতে পাবেন, সেটা হচ্ছে এই ডেপ্রিসিয়েশন। এই ডেপ্রিসিয়েশন দেখতে পাচ্ছেন অনেকটা বেড়েছে, 1236 কোটি থেকে বেড়েছে 2103 কোটি, যেটা এর আগের কোয়ার্টারে ছিল 1372 কোটি। আদার ইনকাম কমে গেছে, তো এটা কোম্পানির খাতায় যুক্ত হতো, এবং এই ডেপ্রিসিয়েশন যেটা কোম্পানির খাতা থেকে বিয়োগ হয় মানে খরচার দিকে চলে যায়, সেটা আবার বেড়ে গেছে। তো এইসব কিছুর কারণে এই যে প্রফিট বিফোর ট্যাক্স সেটা দেখতে পাচ্ছেন কমে গেছে, 729 কোটি এসেছে, যেটা এর আগের বছরের তুলনাতেও কম এবং এর আগের কোয়ার্টারের তুলনাতেও কম। এবং এর পরেও দেখতে পাচ্ছেন কোম্পানির যে ট্যাক্স সেটাও কিন্তু অনেক বেশি দিতে হয়েছে। কোম্পানি এবারে এই 117% ট্যাক্স দিয়েছে। তো এই 100%-এর বেশি ট্যাক্স দেওয়ার কারণে এই কোম্পানি কিন্তু লসে চলে এসেছে, 167 কোটির লস পোস্ট করেছে। তবে এটাও বলে রাখি, কোম্পানি একবার লস পোস্ট করছে তার মানে
এই নয় যে কোম্পানি শেষ হয়ে গেল, কোম্পানির যে অ্যাভারেজ পারফরমেন্স সেটাই কিন্তু সবসময় গুরুত্বপূর্ণ হয়। যদি ক্রিকেটের উদাহরণ দিয়েই বলি, এমনও তো কিছু সময় গেছে যখন এই বিরাট কোহলি 0 রানে আউট হয়ে গেছে। তো এই ধরনের জিনিসগুলো কিন্তু এই মার্কেটের ক্ষেত্রেও মনে রাখতে হবে। যদি কোম্পানি লাগাতার এরকম মাইনাসে প্রফিট পোস্ট করে, মানে লস পোস্ট করে, সেটা কিন্তু চিন্তার ব্যাপার হবে। একবার এরকম লস পোস্ট করলে সেটা কিন্তু চিন্তার ব্যাপার নয়। তারপরে কোম্পানি আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন, এইখানে সেলস 26% বেড়েছে এবং নেট প্রফিট এটা 11% বেড়েছে। মোটামুটি এইখানে নাম্বার ভালো, এবং তারই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন কোম্পানি যে গাইডেন্স সামনে রেখেছিল, মানে কেমন কি নাম্বার পোস্ট করবে, তো সেটাকে কোম্পানি বিট করে দিয়েছে। তো এটাও যথেষ্ট বড় পজিটিভ ব্যাপার। তারপরে একটি কোম্পানি জেন টেকনোলজিস লিমিটেড, ডিফেন্স সেক্টরের একটি কোম্পানি, এখানে বলবো খারাপ নাম্বার পোস্ট করেছে। এই সেলস 45% ডাউন হয়ে গেছে, 325 কোটি থেকে পড়ে হয়ে গেছে 178 কোটি, মানে বিক্রির দিকটাই কমে গেছে। তারপরে বাকি প্যারামিটার গুলো অটোমেটিক পড়ে গেছে, দেখতে পাচ্ছেন এবিটা 64% ডাউন, নেট প্রফিট এটাই 114 কোটি থেকে পড়েছে 47 কোটি, যেটা কোয়ার্টারলিও পড়ে গেছে। এখানে নাম্বার খুবই খারাপ। এছাড়াও এই ডক্টর লাল প্যাথ ল্যাব, তারপরে ফিলাটেক্স ইন্ডিয়া, তারপরে রামকৃষ্ণ ফরজিন্স, পাঞ্জাব কেমিক্যালস কর্প প্রোটেকশন, এরা তাদের নাম্বার পোস্ট করেছে। এরপর একটি কোম্পানি ভোডাফোন আইডিয়া, এদের জন্য কিছু ভালো খবর আসছে। কি ভালো খবর? এখানে দেখতে পাচ্ছেন এই কোম্পানিটি কিন্তু সোমবার দিন ফোকাসে থাকবে। এই কোম্পানির প্রায় 87,000 কোটি টাকা এজিআর ডিউ ছিল, মানে গভর্নমেন্টকে পেমেন্ট করতে হতো। তো দেখতে পাচ্ছেন এই গভর্নমেন্ট তারা সেই যে এজিআর ডিউ তার যে পরিমাণ সেটা কাট করেছে। ভোডাফোন আইডিয়া এই গভর্নমেন্টের কাছে বারবার আর্গু করছিল যে কত পরিমাণে এজিআর ডিউ রয়েছে সেটা আরো একবার ভালোভাবে ক্যালকুলেট করা হোক। তো গভর্নমেন্ট সেটা ক্যালকুলেট করেছে এবং এই এজিআর ডিউ এটা কিছুটা কমিয়ে দিয়েছে। তবে এমন নয় যে জিরো হয়ে গেছে, আগে যতটা পেমেন্ট করতে হতো তার থেকে 27% কমিয়ে দিয়েছে, এবং এই কমানোর পরেও কোম্পানিকে 64,046 কোটি টাকা পেমেন্ট করতে হবে। আর গভর্নমেন্ট কত টাকা কমিয়েছে? এখানে দেখতে পাচ্ছেন 23,649 কোটি টাকা গভর্নমেন্ট কমিয়ে দিয়েছে, এই এজিআর ডিউ কাট করেছে। তবে যদি কোম্পানির এই ফাইন্যান্সিয়াল রেজাল্ট দেখি, দেখতে পাচ্ছেন কোম্পানি প্রতিবারই এই লস পোস্ট করে। দেখতে পাচ্ছেন এই যে নেট প্রফিটের সেকশনটা, তো কোম্পানিকে যদি 5 কোটি টাকাও দিতে হতো সেটা কোম্পানি কোথা থেকে দেবে? কোম্পানিতে এমনি লস পোস্ট করছে, এবং সেটাও 1,000-2,000 কোটির লস নয়, দেখতে পাচ্ছেন 5,000 কোটির ওপরের লস। মানে এই 64,046 কোটি টাকা পেমেন্ট করাটাও কোম্পানির কাছে কিন্তু চাপের বিষয় হয়ে যাবে। তবে একবারে এই টাকাটা পেমেন্ট করতে হবে না, গভর্নমেন্ট কিছু টাইম ফ্রেম দিয়ে দিয়েছে, সেই টাইম ফ্রেমের মধ্যে এই টাকাটা পেমেন্ট করতে হবে। তো কি হিসাবে টাইম ফ্রেম দিয়েছে? এখানে দেখতে পাচ্ছেন এই ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-26 থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার 2030-31 এর মধ্যে প্রতি বছর 124 কোটি টাকা পেমেন্ট করতে হবে। তো এটা চাপের নেই, কোম্পানি এই টাকাটা জোগাড় করে ফেলতে পারবে, বিড়লা গ্রুপ থেকে বিলং করছে। আর এই টাইম ফ্রেম শেষ হয়ে যাওয়ার পরে, অর্থাৎ 2031-32 থেকে এই 2034-35 এর মধ্যে দেখতে পাচ্ছেন প্রতি বছর 100 কোটি টাকা পেমেন্ট করতে হবে। তো এটাও সেরকম চাপের নয়, কিন্তু তারপরের যেটা সেটা একটু চাপের। এখানে দেখতে পাচ্ছেন 2035-36 ফাইন্যান্সিয়াল ইয়ার থেকে 2040-41 ফাইন্যান্সিয়াল ইয়ার পর্যন্ত কোম্পানিকে প্রতি বছর 10,608 কোটি টাকা করে পেমেন্ট করতে হবে। তো এই 2035-36 থেকে 40-41 পর্যন্ত এটাই কিন্তু গভর্নমেন্টের কাছে সব থেকে চাপের ব্যাপার হবে। তবে আপাতত এটা শর্ট টার্মে কোম্পানির জন্য কিছুটা স্বস্তির ব্যাপার হলো, যেহেতু এই এজিআর ডিউটা প্রায় 23,000 কোটি টাকার মতো কমিয়ে দেওয়া হয়েছে। এছাড়া আরো কিছু খবর ছিল, যেমন এই গ্যাসের দাম। এই গ্যাসের দামে হঠাৎ করেই আজকে বৃদ্ধি দেখা গেছে। তো প্রথমেই বলে দিই, এই যে ডোমেস্টিক গ্যাস তার দাম কিন্তু বাড়েনি। কি বেড়েছে? এই বাণিজ্যিক গ্যাস মানে কমার্শিয়াল গ্যাসের দাম বেড়ে গেছে। কত টাকা বেড়েছে? প্রায় 1,000 টাকার মতো বেড়েছে। অ্যাকচুয়াল যদি দেখেন তাহলে 994 টাকা বেড়েছে। এবং এইসব কিছু বাড়ার পরে গ্যাস সিলিন্ডারের দাম কোথায় গিয়ে দাঁড়িয়েছে? এই 3,202 টাকাতে। আবারও বলে দিচ্ছি, এটা কিন্তু এই 19 কেজি সিলিন্ডারের জন্য ধার্য করা হয়েছে, আমাদের যে ঘরের গ্যাস তার জন্য কিন্তু নয়। তো এর ফলে কি হতে পারে? ইনফ্লেশন বাড়তে পারে। দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গার খরচ বাড়বে, যেমন এই হোটেল বলুন, রেস্তোরাঁ বলুন, ক্যাটারিং, তারপরে রাস্তার খাবারের ব্যবসা, এগুলোর উপর কিন্তু চাপ পড়বে। কারণ এইগুলোর ক্ষেত্রে এই যে বাণিজ্যিক গ্যাস সেটাই দেখতে পাচ্ছেন প্রধান জ্বালানি। এই মিষ্টি বলুন, আরো যে অন্যান্য জিনিসগুলো যেগুলো তৈরিতে গ্যাস ব্যবহার করা হয়, তাদের কি করতে হবে? হয় জিনিসপত্রের দাম বাড়াতে হবে, নাহলে বিকল্প কোনো জ্বালানি খুঁজতে হবে। আর শুধুমাত্র যে বড় কমার্শিয়াল গ্যাস এর দামই বাড়ানো হয়েছে এমনটা নয়। এই যে মিনি এলপিজি মানে 5 কেজি যে এলপিজি সিলিন্ডার লঞ্চ করা হয়েছিল, তো তার যে দাম সেটা ওই 261 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। তবে দেখতে পাচ্ছেন নো চেঞ্জ ইন ডোমেস্টিক রেটস, মানে ঘরোয়া রেটে কোনো পরিবর্তন হয়নি। আমরা ঘরে যে 14 কেজি সিলিন্ডার ব্যবহার করি তার দাম অপরিবর্তিতই রয়েছে। এর সঙ্গে সঙ্গে পেট্রোল, ডিজেল বলুন, কেরোসিন বলুন, এগুলোর যে রেট সেগুলো আনচেঞ্জড থেকেছে। তো এই গ্যাসের দাম বৃদ্ধিতে কিছু কোম্পানি লাভবান হবে, যেমন এই হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্প, তারপরে এই ভারত পেট্রোলিয়াম, তারপরে এই ইন্ডিয়ান অয়েল, এগুলো। এছাড়াও যদি কথা বলি, এই এপ্রিল মাস শেষ হয়ে গেছে এবং তারই সঙ্গে সঙ্গে আমরা মে মাসে এন্টার করে গেছি। তো প্রতি মাস শেষ হলে কি হয়? এই গাড়ি কোম্পানিগুলো তাদের যে সেলসের ডেটা সেগুলো সামনে রাখে। আর আজকের দিনে বহু গাড়ি কোম্পানি তাদের সেলসের ডেটা সামনে রেখে দিয়েছে। আজকে এই নিয়ে আলোচনা করতে গেলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে, তো এই নিয়ে আগামীকাল ডিটেলসে ভিডিও আসবে। এরপরে আরো কিছু গুরুত্বপূর্ণ ডেটা, যেমন আজকের দিনে আমাদের ইন্ডিয়ার জিএসটির যে ডেটা সেটা
সেন্টার সামনে এসেছে। আর এই বছরই প্রথম এই যে জিএসটি 2.0 সেটা লঞ্চ করা হয়েছিল এবং তখন কি করা হয়েছিল, অনেক জিনিসের উপর এই যে জিএসটি সেটা কমানো হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও দেখতে পাচ্ছেন এই যে জিএসটি কালেকশন সেটা কিন্তু নতুন রেকর্ড তৈরি করেছে। 2.42 লাখ কোটি টাকার জিএসটি কালেকশন হয়েছে এই এপ্রিলে। কত পার্সেন্ট বেড়েছে? 8.7%। আর মার্কেট অনুমান করে চলছিল এই 2.42 লাখ কোটির কাছাকাছি জিএসটি কালেকশন হবে। তো এই জিএসটি কালেকশন বাড়া মানে কি? মানে হচ্ছে ইন্ডিয়ান কোম্পানিগুলো ভালো ব্যবসা করছে। এই যে জিএসটি এরা কারা মূলত দেয়? এই বিভিন্ন ব্যবসায়ীরাই দেয়। তারা ব্যবসা থেকে যেমন লাভ করবে সেরকমই তারা জিএসটি দেবে। মানে কি বুঝতে পারছেন? এই খারাপ সিচুয়েশন যখন এই গ্যাসের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, ইউএস ইরানের মধ্যে যুদ্ধ হচ্ছে, তা সত্ত্বেও ইন্ডিয়ার যে ব্যবসায়ীরা তারা কিন্তু ভালো ব্যবসা করছে। সেই কারণেই তো বেশি পরিমাণে এই জিএসটি তারা দিতে পারছে। তো এটা যথেষ্ট ভালো ব্যাপার। এবং গভর্নমেন্ট এই জিএসটি নিয়ে বিভিন্ন কাজে কিন্তু লাগায়। বিভিন্ন পিএসইউ সেক্টরে ইনভেস্ট করে, রেল, ডিফেন্স এগুলোতে ইনভেস্ট করে। যত বেশি জিএসটি কালেকশন হবে তত বেশি কিন্তু গভর্নমেন্ট সেক্টরে অ্যালোকেশন বাড়বে। এরপরে যদি কথা বলি ডেটা সেন্টার, তো বর্তমানে এই ডেটা সেন্টার এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যবসা। এই সময় ডেটা সেন্টার রিলেটেড যে স্টকগুলো সেগুলো অবশ্যই ফোকাসে রাখতে পারেন। প্রায় প্রতিদিনই এই ডেটা সেন্টার রিলেটেড বিভিন্ন নিউজ সামনে আসছে। সেরকমই কিছু নিউজ রিসেন্টলি সামনে এসেছে। এইখানে দেখতে পাচ্ছেন এই যে কর্ণাটক গভর্নমেন্ট তারা কি প্ল্যান করছে 1000 মেগাওয়াট সাস্টেনেবল ডাটা সেন্টার পার্কস অ্যাট বেঙ্গালুরু এবং তারই সঙ্গে সঙ্গে 2 আদার সিটিজ। তো এই ডেটা সেন্টারে প্রতিটা রাজ্যই কিন্তু ফোকাস করছে। এর আগে এই অন্ধ্রপ্রদেশে প্রচুর পরিমাণে ডেটা সেন্টার তৈরির জন্য বিভিন্ন কোম্পানি কিন্তু ইনভেস্টও করেছে। তারই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই কর্ণাটক এদের নামও কিন্তু সামনে আসছে। আর এরপরে যদি ওয়েস্ট বেঙ্গলের কথা বলি, ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজের যে ইলেকশন সেগুলো তো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এই সেকেন্ড ফেজের যে ইলেকশন হয়েছে সেখানে ৭৭খানা জায়গায় ইভিএম টেম্পারিং এর যে ঘটনা সেটা সামনে এসেছে। মানে অনেক যে ইভিএম সেখানে বিভিন্ন কারচুপি করা হয়েছিল। তো সেই সংক্রান্ত ব্যাপারে এই যে নির্বাচন কমিশন তারা এই রিপোলিং এর ঘোষণা করেছে। দেখতে পাচ্ছেন আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের 2খানা সিটে 15খানা বুথে আগামীকাল এই যে রিপোলিং সেটা হতে চলেছে। মানে শনিবার দিন অর্থাৎ 2 মে এই বুথগুলোতে আমরা রিপোলিং দেখতে পারবো। তার মধ্যে দেখতে পাচ্ছেন এই মাগরাহাট পশ্চিম এখানে 11খানা পোলিং স্টেশনে রিপোল হবে এবং তারই সঙ্গে সঙ্গে ডায়মন্ড হারবারে 4খানা বুথে রিপোল হবে। এরপরে এফআইআই এর যদি কথা বলি, সংকেত মোটামুটি ভালো এলেও মানে এই গিভ নিফটি প্রায় 24,300-র কাছে ট্রেড করছে। আমেরিকান মার্কেটও ভালো পারফর্ম করছে, গ্লোবাল মার্কেট গুলো তেজিতে রয়েছে, কিন্তু এই এফআইআই এদের দিক থেকে কিন্তু সেরকম ভালো কোনো সংকেত আসছে না। এই এফআইআই এরা এর আগের দিনেও 8,047 কোটি টাকা শেয়ার বিক্রি করেছিল। শুধুমাত্র ক্যাশ মার্কেটেই নয়, ফিউচার এন্ড অপশন মার্কেটেও বিক্রি করেছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন এই ইন্ডেক্স ফিউচারে 2,097 কোটি টাকা শেয়ার বিক্রি করেছে এবং তারই সঙ্গে সঙ্গে এই যে স্টক ফিউচার্স এখানে ওই 1532 কোটি টাকা শেয়ার কিন্তু বিক্রি করেছে। তবে এ সত্ত্বেও বলবো আমাদের যে নিফটি সেটা কিন্তু এখন খুব ভালো ভ্যালুয়েশনে ট্রেড করছে। কিছুদিন আগে যেখানে নিফটি 50 প্রায় 22-এর পিতে ট্রেড করতো, সেখান থেকে বর্তমানে দেখতে পাচ্ছেন এই 21-এর নিচে কিন্তু নেমে এসেছে। তো এরকম জায়গাতে কি হতে পারে, বড় বড় ইনভেস্টররা ভারতীয় মার্কেটের প্রতি কিন্তু আকৃষ্ট হতে পারে এবং টাকাও লাগাতে পারে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।